নমস্কার, আমি রিশা। আজকে আমি তোমাদেরকে পেপার 5 অর্থাৎ GS4 মানে এথিক্স নিয়ে আলোচনা করব। আগের দিন আমি পার্ট 1-এ আলোচনা করেছি কিছুটা অংশ, এবং আজকে আমি কেস স্টাডির অ্যান্সার রাইটিং তোমরা কিভাবে করবে সেই বিষয়ে কিছু টিপস দেব। এটা হচ্ছে পার্ট 2। তো প্রথমেই আসছি কি করে এথিক্সের কেস স্টাডি অ্যান্সার রাইটিং করবে। প্রথমে তোমাদেরকে কেস স্টাডির অ্যান্সার রাইটিং করতে গেলে ফোকাস করতে হবে আগে যে এথিক্যাল ডায়লেমাটা থাকবে সেটাকে আগে ভালো করে বুঝতে হবে। অর্থাৎ যে নৈতিক দ্বন্দ্ব বা দ্বিধা রয়েছে, যে প্রবলেমটা দেওয়া হয়েছে কেস স্টাডিতে, সেটাকে আগে বুঝতে হবে, তার উপর ফোকাস করতে হবে। দেন তোমাকে আইডেন্টিফাই করতে হবে স্টেক হোল্ডার কারা, অর্থাৎ এর প্রধান অংশ কারা। ঠিক আছে। দেন অ্যাপ্লাইং এথিক্যাল ফ্রেমওয়ার্কস, অর্থাৎ একটা নৈতিক পরিকাঠামো বা ভিত্তি অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাইং এথিক্যাল ফ্রেমওয়ার্কসের সঙ্গে সঙ্গে বলছি যে প্রপোজ করতে হবে, প্রপোজিং প্র্যাকটিক্যালি, অর্থাৎ প্র্যাকটিক্যালি সেটার অ্যাপ্রোচটা হতে হবে, এবং সেটা ওয়েল জাস্টিফাইড সলিউশন হতে হবে। অর্থাৎ যে সলিউশনটা তুমি বার করছো সেটা ন্যায়সঙ্গতভাবে হতে হবে। বোঝা গেল? এবার হচ্ছে স্ট্রাকচার ইওর অ্যান্সার্স প্রপারলি। কি করে তুমি প্রপারভাবে তোমার অ্যান্সারের স্ট্রাকচারটা তৈরি করছো, মানে স্ট্রাকচার করবে। তো সেটা অবশ্যই লজিক্যালি হতে হবে, এবং ইউজিং ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, মানে সেটা সহজেই যাতে বোঝা যায়, খুব সহজ ভাষায় হতে হবে, ক্লিয়ারলি হতে হবে। এবং সাপোর্টিং ইওর আর্গুমেন্টস, মানে তুমি যে যুক্তিটা দিয়ে বোঝাচ্ছ সেই যুক্তিটার সাপেক্ষে প্রাসঙ্গিক উদাহরণ দিতে হবে। অর্থাৎ সাপোর্টিং ইওর আর্গুমেন্টস উইথ রিলেভেন্ট এক্সাম্পলস। বোঝা গেল? এবং অবশ্যই সেটা নৈতিক হতে হবে। তুমি যে উদাহরণটা দিচ্ছ বা তোমার যে যুক্তিটা তুমি এখানে খাড়া করতে চাইছো, সেটা এথিক্যাল প্রিন্সিপল সেটাতে অবশ্যই থাকতে হবে, অর্থাৎ সেটা নৈতিক হতে হবে। বোঝা গেল? তো এবার কি স্ট্র্যাটেজিস ফর ইউপিএসসি এথিক্স কেস স্টাডিজ, এই স্ট্র্যাটেজিগুলো আমি বলছি। আন্ডারস্ট্যান্ডিং দ্য কেস স্টাডি, প্রথমে এটাকে বুঝতে হবে কেস স্টাডিটা। তার জন্য কি করতে হবে? রিড থরলি, অর্থাৎ ভালোভাবে এটাকে পড়তে হবে। দেন আইডেন্টিফাই স্টেক হোল্ডার্স, অর্থাৎ আগেই আমি বললাম এর অংশ কারা সেটা বুঝতে হবে। রিকগনাইজ এথিক্যাল ডায়লেমাস, অর্থাৎ চিনতে হবে এথিক্যাল ডায়লেমা, অর্থাৎ যে দ্বন্দ্বটা দেওয়া হয়েছে নৈতিক, সেটাকে চিনতে হবে। অ্যাপ্লাইং এথিক্যাল ফ্রেমওয়ার্কস, কি করে অ্যাপ্লাই করবে পরিকাঠামোটা, নৈতিক ভিত্তিটা আর কি করে তুমি অ্যাপ্লাই করবে। ফ্যামিলিয়ারাইজ ইয়োরসেলফ উইথ থিওরিজ, অর্থাৎ আমাদের মিল, বেনথাম বা অ্যারিস্টটল বলো, মানে পাশ্চাত্যের যারা দার্শনিকরা রয়েছেন, বা আমাদের বৌদ্ধইজম, হিন্দুইজম বা জৈনিজমই বলো, যেখানে নীতিবাদ নিয়ে যে আলোচনাগুলো করা হয়েছে, তার যে নীতি, তার সঙ্গে তোমার তুমি নিজে যে এক্সাম্পলটা দিচ্ছ, দুটোকে ফ্যামিলিয়ারাইজ করতে হবে। ঠিক আছে? ফ্যামিলিয়ার হতে হবে থিওরির সঙ্গে, নিজে যে এক্সাম্পলটা দিচ্ছ বা নিজের বাস্তব জীবনে যেটা করছে সেটার সঙ্গে কিন্তু ফ্যামিলিয়ার হতে হবে। রিলেট টু কনস্টিটিউশনাল ভ্যালুস, অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধের সঙ্গে একটা রিলেশন থাকতে হবে। বোঝা গেল? তুমি যে ব্যাখ্যাটা দিচ্ছ সেটার একটা সাংবিধানিক মূল্যবোধ থাকতে হবে। জাস্টিফাই ইওর অ্যাপ্রোচ, অর্থাৎ তোমার যে অ্যাপ্রোচটা হবে সেটা ন্যায়সঙ্গত হতে হবে। স্ট্রাকচারিং ইওর অ্যান্সার, তুমি তোমার যে অ্যান্সারটা সেটা কি করে স্ট্রাকচার করবে। বোঝা গেল? মানে তার গঠনটা কিরকম হবে তোমার উত্তরের। ক্লিয়ার ইন্ট্রোডাকশন, তার একটা পরিষ্কার ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা থাকবে। স্টেক হোল্ডার অ্যানালাইসিস, তুমি এর প্রধান অংশ অর্থাৎ কেস স্টাডির প্রধান অংশ কারা সেটাকে অ্যানালাইজ করবে, অর্থাৎ ব্যাখ্যা করবে। এবং পসিবল কোর্সেস অফ অ্যাকশন, অর্থাৎ যে তোমাকে প্রবলেমটা দেওয়া হবে সেটার সলিউশন করার জন্য তোমাকে যা যা করণীয়, যা যা সম্ভাব্য, যা যা করণীয় পদক্ষেপ, সেগুলোকে তোমাকে অ্যানালাইজ করতে হবে। জাস্টিফিকেশন, অর্থাৎ সেটা ন্যায়সঙ্গতভাবে হতে হবে। এবং কনক্লুশন, তোমাকে কনক্লুড করতে হবে ভালোভাবে সামারাইজ করে, মেন পয়েন্টগুলো বলে। ঠিক আছে? এবং প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাকশনেবল সলিউশনস, কি করে তুমি মানে বাস্তবিক যে উদাহরণটা তুমি দেবে তা সেই উদাহরণটা বাস্তবিক হতে হবে, এবং অ্যাকশনেবল হতে হবে সেই সলিউশনটা। কি করে না, ব্যালেন্স করতে হবে এথিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, অর্থাৎ তুমি যে উদাহরণটা দিচ্ছ বা তুমি যে যুক্তিটা দেখাচ্ছ সেটা এথিক্যালও হতে হবে, মানে নৈতিক হতে হবে, এবং প্র্যাকটিক্যাল হতে হবে, অর্থাৎ সেটা বাস্তবে যাতে করা যায়
বাস্তবিক যাতে হয় ব্যাপারটা, এবং সেটা নীতিসঙ্গতও যাতে হয়, তার একটা ভারসাম্য রাখতে হবে। রিস্ক মিটিগেশন, এর যে রিস্কগুলো রয়েছে সেগুলো প্রশমন করতে হবে, ঠিক আছে। লং টার্ম ইম্প্যাক্ট, এর একটা লং টার্ম প্রভাব থাকবে। এবার আসছি এনহ্যান্সিং ইউর অ্যান্সার, কি করে তোমার উত্তরকে তুমি উন্নত করবার চেষ্টা করবে, ইমপ্রুভ করবার চেষ্টা করবে। রিয়েল লাইফ এক্সাম্পলস, অর্থাৎ তুমি যে যুক্তিটা খাড়া করছো সেটার সঙ্গে তোমার রিয়েল লাইফের মানে বাস্তব জীবনের অভিজ্ঞতার উদাহরণ দিয়ে যুক্তিটার ব্যাখ্যা দেবে। কারণ তুমি ওই মুখস্থ করে যাওয়া লেখা বা কোনো একটা বইয়ে পড়েছো সেই উদাহরণটাই তুমি দেবে না, তুমি নিজের জীবনে ঘটা উদাহরণ দিয়ে যুক্তিটার ব্যাখ্যা দেবে। তাহলে দেখবে এক্সামিনারও খুশি হবেন, উনি বুঝতে পারবেন যে না তুমি নিজের মাথা থেকে এটা বার করেছো। দেন হচ্ছে ক্ল্যারিটি অ্যান্ড স্ট্রাকচার, অর্থাৎ লেখার মধ্যে একটা স্বচ্ছতা থাকবে এবং তোমার লেখার যে উত্তরের যে তুমি যে কেস স্টাডিটার সলিউশনটা বার করছো সেটার একটা ভালোভাবে স্ট্রাকচার থাকবে, অর্থাৎ সেখানে একটা ইন্ট্রোডাকশন থাকবে, বডি থাকবে এবং কনক্লুশন থাকবে। দেন হচ্ছে লজিক্যাল ফ্লো, অর্থাৎ তোমাকে আগেই বলেছি, আগের ভিডিওতে আমি বলেছি বারবার যে যদি সম্ভব হয় অবশ্যই 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 তোমরা একটা ডায়াগ্রাম করবে, ফ্লো চার্ট করবে। কারণ পুরো প্যারাগ্রাফের মতো লিখলে অত সময় থাকে না এক্সামিনারের দেখার, কারণ প্রচুর স্টুডেন্ট, অনেক পরীক্ষার্থী থাকে, তো সেক্ষেত্রে যাতে ফ্লো চার্ট দেখি এক্সামিনার তোমার লেখা বুঝতে পারেন এবং হ্যান্ডরাইটিং নিট অ্যান্ড ক্লিন রাখাবার চেষ্টা করবে। তো সবাই ফ্লো চার্ট করবার চেষ্টা করবে, অবশ্যই ডায়াগ্রাম করে অ্যান্সার রাইটিং করবে, বোঝা গেল। দেন প্র্যাকটিস রেগুলারলি, অর্থাৎ প্রত্যেকদিন অন্তত একটা করে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করো। আজকে ডে 1-এ তুমি যেটা 20 মিনিট সময় লাগছে লিখতে, তুমি 10th অর্থাৎ 10তম দিনে গিয়ে দেখবে সেটা 7 মিনিটে শেষ করছো। এই হ্যাবিটটা করতেই হবে, কারণ তা না হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না, পরীক্ষার হলে গিয়ে তুমি কমপ্লিট করতে পারবে না। ওকে, তো তুমি যত তাড়াতাড়ি লেখা শেষ করতে পারবে সেই জন্য তোমার স্কিল বাড়াতে হবে, অর্থাৎ রেগুলার প্র্যাকটিস করতে হবে। নাহলে 20 মিনিটে তুমি যদি আজকে যে উত্তরটা লিখছো 10তম দিনে গিয়ে 7 মিনিটে সেটা তুমি নামাতে পারবে না, কিন্তু তোমাকে 7 মিনিটেই 10 নম্বরের উত্তরটা শেষ করতে হবে, বোঝা গেল। আর হচ্ছে সিক ফিডব্যাক, অর্থাৎ তুমি যে লিখছো তোমার রেগুলার লেখার কি ইমপ্রুভমেন্ট ঘটছে সেটার জন্য একজন মেন্টরের অবশ্যই প্রয়োজন। অর্থাৎ তুমি আজকে যেটা লিখছো তুমি 5 দিন পরে গিয়ে দেখবে তোমার লেখার কিছুটা ইমপ্রুভমেন্ট ঘটেছে, 10তম দিনে গিয়ে দেখবে আরো কিছুটা ইমপ্রুভমেন্ট ঘটেছে। এবার সেটা ঘটছে কি ঘটছে না, তোমার কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে, অর্থাৎ তুমি ইংলিশে সেন্টেন্স গঠন করতে পারছো কিনা, বা তোমার লেখার কোয়ালিটি মান ঠিকঠাক হচ্ছে কিনা, টু দি পয়েন্ট অ্যান্সার হচ্ছে কিনা, এগুলো ভুল ভ্রান্তি ধরার জন্য তোমাকে কারেকশন করার জন্য তোমার মেন্টরকে দিয়ে চেক করতে হবে অ্যান্সারটা, ঠিক আছে। দেন স্টে আপডেটেড, অর্থাৎ তোমাকে রেগুলার নিউজ পেপার পড়তে হবে, কেননা তুমি যে মানে বাস্তবিক জীবনের উদাহরণগুলো এক্সাম্পলগুলো দিয়ে কেস স্টাডির অ্যান্সারগুলো লিখবে সেগুলোর সঙ্গে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা রিলেশন থাকতে হবে, রিলেট করে লিখতে হবে। তাহলে এক্সামিনার বুঝতে পারবেন তো যে তুমি রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো কিনা, বা তোমার ইভেন্টসগুলোই এমন আসবে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হবে, অর্থাৎ সেই জন্য তোমাকে নিউজ পেপার, ভালো নিউজ পেপার বলতে দ্য হিন্দুস ফলো করবে। আর যাদের পক্ষে রেগুলার সম্ভব না তাদেরকে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে তোমাকে দৃষ্টি আইএস বা ভিশন আইএস এর ম্যাগাজিনগুলো ফলো করবে। তো তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স সে সঙ্গে রিলেট করে কিন্তু এই এক্সাম্পলগুলো দেওয়ার চেষ্টা করতে হবে, বোঝা গেল। তাহলে আজকে আমি আশা করব যে তোমাদের অনেকটা ডাউট ক্লিয়ার করতে পেরেছি। আজকে এইটুকুই, নেক্সট ডেতে আমি অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করব। নমস্কার।